Chapter 6 On your own, you check yourself. ইমপ্রেস বড় এলাকায় আর্ল হলের বিশাল রাজকীয় ভিলা। ফেনাপোটার দেশ থেকে আসা দামি মাউন্ট সেন্ট ডার্সি কফির সাথে রানীর পছন্দের লিকার চায়ের চমৎকার গন্ধ মিলেমিশে একাকার হয়ে গেল। 3 তলা বিশিষ্ট হাই টি ট্রের ওপর সাজানো চমৎকার সব মিষ্টি আর ডেজার্টের চারপাশ ঘিরে সেই সুগন্ধ ভেসে বেড়াল। এই বিকেলের চায়ের আড্ডার আয়োজন অড্রে হল নিজেই করেছিল। অড্রে হল তার আভিজাত্যপূর্ণ বন্ধুদের এই আড্ডায় দাওয়াত করেছিল, যাদের সবারই অতীন্দ্রিয় রহস্যের প্রতি গভীর ঝোঁক আছে। বন্ধুরা অড্রে হলকে ঘিরে বসে গল্প আর হাসাহাসিতে মেতে উঠল। অড্রে হল খুব কৌশলে গল্পের মোড় ঘুরিয়ে দিল, যার ফলে জেন, মারে এবং বাকিরা গতরাতের সেই রহস্যময় হিরো ব্যান্ডিট ব্ল্যাক এম্পেররের ব্যাপারে দারুণ আগ্রহী হয়ে উঠল। বন্ধুরা সবাই তখন ক্যান্সলিরসেনের দিকে তাকাল, কারণ ক্যান্সলিরসেন ছিল একজন অভিজাত বংশের সন্তান এবং সে গোয়েন্দা সংস্থা MI9-এ যোগ দিয়েছিল। মিষ্টি চেহারার ক্রিস্টিন খুব কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, এই ব্ল্যাক এম্পেররের কী ধরনের বিয়ন্ডার ক্ষমতা আছে? এই আড্ডায় উপস্থিত বন্ধুদের মধ্যে সামাজিক মর্যাদার দিক থেকে সবার নিচে ছিল যাদের বাবা, তিনিও ছিলেন একজন ভাইকাউন্ট। এত বড় বংশের হওয়ার কারণেই বন্ধুরা অতীন্দ্রিয় রহস্য চর্চা করার জন্য বিয়ন্ডার ক্ষমতা আর ম্যাজিক্যাল পোষণ সম্পর্কে জানার যথেষ্ট সুযোগ পেত। কিন্তু আগের অড্রে হলের মতোই জেন বা মারেদের কারো পক্ষেই নাইট হকস, ম্যান্ডেটেড পানিশার্স, মেশিনারি হাইভ মাইন্ড বা MI9-এর মতো সংস্থায় যোগ দেওয়া সম্ভব ছিল না। তাছাড়া এদের পরিবারগুলোর ইতিহাস খুব বেশি পুরনো ছিল না, এমনকি লোয়েন কিংডমের চতুর্থ যুগে গড়ে ওঠা এই অভিজাত বংশগুলো রাজপরিবার বা সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি পুরোপুরি অনুগতও ছিল না। এই কারণে বন্ধুরা বিয়ন্ডার হওয়ার কোনো সঠিক ফর্মুলা পেত না, আর ম্যাজিক্যাল কোনো উপকরণ পেলেও তারা সেটা চিনতে বা ব্যবহার করতে পারত না। এসব সীমাবদ্ধতার কারণে মারে কিংবা ক্রিস্টিনদের পক্ষে বিয়ন্ডার হওয়া প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তাদের পরিবারের বড়রা গোপনে কোনো ফর্মুলা জমিয়ে রেখেছে কিনা বা বিয়ন্ডার তৈরি করছে কিনা তা জেন বা মারেদের জানার কথা নয়, কারণ এসব ছিল আইনত দণ্ডনীয় অপরাধ। রাজা যদি জানতে পারতেন তবে তাদের আভিজাত্যের উপাধি কেড়ে নেওয়া হতে পারত। অবশ্য সেই ঘরেই তখন 2 জন বিশ্বাসঘাতক বসেছিল। একজন অড্রে হল, যে ইতিমধ্যেই সিকোয়েন্স 8 টেলিপ্যাথিস্ট হয়ে গিয়েছে, আর অন্যজন ভাইকাউন্ট গ্ল্যান্ড, যে ইতিমধ্যেই বিয়ন্ডার হওয়ার উপকরণ জোগাড় করেছে। খুব শীঘ্রই ভাইকাউন্ট গ্ল্যান্ড একজন অ্যাপোথেকারি হতে চলেছে। লম্বারোগা চেহারার যুবক ক্যান্সলিরসেন তার কফিতে একটা চুমুক দিয়ে বলল, আমি তোমাদের সরাসরি উত্তর দেব না, শুধু কিছু তথ্য জানাব। ক্যান্সলিরসেন আরও বলল যে ডাইনিং রুমে লড়াইটা হয়েছিল সেখানে গ্যাস বিস্ফোরণের চিহ্ন পাওয়া গিয়েছে, আর তল্লাশি চালিয়ে সেখানে বিষ, সাবস্টিটিউট, স্পেক্টার্স, শ্রিক আর পবিত্র শক্তিতে ভরাগুলির অস্তিত্ব ধরা পড়েছে। ক্যান্সলিরসেন একটু থেমে যোগ করল, শোনো, সেই ব্ল্যাক এম্পেরর বা হিরো ব্যান্ডিট আসলে একটা প্রেতাত্মার মতো রূপ নিয়ে সেখানে গিয়েছিল। অড্রে হল মনে মনে ভাবল, যে ব্যক্তি ভাইস অ্যাডমিরাল হারিকেন চিলানগোসকে মেরেছিল বা সুয়ারেজের মধ্যে লেনেভাসকে খতম করেছিল, এই নতুন হিরো ব্যান্ডিটকে তো তাদের মতো মনে হচ্ছে না। অড্রে হলের মাথায় চিন্তা আসল, কাপিমের বাড়িতে হামলা চালানো ব্যক্তি কি তবে মিস্টার ফুলের তৃতীয় কোনো আশীর্বাদ পুষ্ট বা ব্লেসড? অড্রে হল ভাবল, যে ব্যক্তি ব্ল্যাক এম্পেররের কার্ড চুরি করেছিল সেই কি তবে এই কাজটা করেছে? শুধু ব্যাকলুন্ড শহরেই মিস্টার ফুলের অন্তত 3 জন আশীর্বাদ পুষ্ট ব্যক্তি আছে। অড্রে হলের মনে কৌতূহল জাগল যে মিস্টার ফুলের মোট কতজন আশীর্বাদ পুষ্ট ব্যক্তি থাকতে পারে। অড্রে হল তার মনের উত্তেজনা চেপে রেখে খুব স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞেস করল, সেখানে কি বিয়ন্ডারদের মধ্যে কোনো ভয়াবহ যুদ্ধ হয়েছিল? অড্রে হলের ইশারা বুঝতে পেরে মারে এক ধাপ এগিয়ে জিজ্ঞেস করল, কাপিমের বাড়িতে কি বিয়ন্ডাররা ছিল? তারা কি খুব শক্তিশালী বিয়ন্ডার ছিল? সেখানে কি একের বেশি বিয়ন্ডার ছিল? ভাইকাউন্ট গ্ল্যান্ড সন্দেহের সুরে বলে উঠল, কাপিম তো স্রেফ একজন নারী ও শিশু পাচারকারী ছিল। অড্রে হল মুখে মিষ্টি হাসি আর চোখে কৌতূহল ধরে রেখে ক্যান্সলিরসেনের উত্তরের জন্য অপেক্ষা করতে লাগল। ক্যান্সলিরসেন হেসে বলল, মারের ধারণা একদম ঠিক, আমি শুধু এটুকুই বলতে পারি। ক্যান্সলিরসেন একটু মজা করে বলল, তোমরা কি চাও যে আমার ক্যাপ্টেন আমাকে লকআপে আটকে রাখুক? অড্রে হল মনে মনে নিশ্চিত হল যে কাপিমের বাড়িতে আসলেই অনেক শক্তিশালী বিয়ন্ডার ছিল। তার মানে কাপিম সাধারণ কোনো পাচারকারী ছিল না। অতীন্দ্রিয় রহস্য জগতের অনেক কিছুর সাথে হয়তো কাপিমের যোগাযোগ ছিল। অড্রে হল ভাবল, কাপিম কি তবে কোনো কাল্ট বা অপশক্তির বলিদান প্রথার সাথে যুক্ত ছিল? মিস্টার ফুলের আশীর্বাদপুষ্ট ব্যক্তি কি একারণেই হামলা চালিয়েছে? লেনেভাসের ঘটনাটাও তো এমনই ছিল, যেখানে অপশক্তি আর বলিদানের বিষয় ছিল এবং ট্রু ক্রিয়েটরের আবির্ভূত হওয়ার সম্ভাবনা ছিল। অড্রে হলের মনে প্রশ্ন জাগল যে কাপিমের পেছনে আসলে কোন শয়তান দেবতার হাত আছে। মিস্টার ফুলের উদ্দেশ্য যেন সবসময় এই শয়তান দেবতাদের প্রতিহত করা। অড্রে হল ভাবল, এটা কি তবে দেবতাদের মধ্যকার কোনো লড়াই? মিস্টার ফুলে এ পর্যন্ত কতবার সেই দেবতাদের শয়তানি পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছেন কে জানে। অড্রে হলের বুক গর্বে ভরে উঠল। অড্রে হল মনে মনে বলল,
আমাদের ট্যারোট ক্লাবের শত্রু হল খোদ শয়তান দেবতারা। বাকিরা তো আমাদের ধারে কাছেও নেই। মিস্টার ফুল কি তবে শয়তান দেবতাদের জম এমন কোনো উপাধি পেতে চাইছেন? অড্রে হল ঠোঁট টিপে হাসল এবং তার মনে এক অদ্ভুত প্রশান্তি আসল। পরক্ষণেই অড্রে হল নিজেকে সামলে নিল এবং অপরাধবোধ থেকে ক্ষমা চাইল। অড্রে হল মনে মনে নিজেকে ধমক দিয়ে বলল, অড্রে, তুমি এটা কি করছ? মিস্টার ফুলকে নিয়ে তুমি মজা করছো কিভাবে? দুপুরের দিকে ক্লাইন মোরেত্তি যখন মিন্স্ক স্ট্রিটে ফিরে আসল, ক্লাইন মোরেত্তি দেখল ওল্ড কোহলার একটা চিঠি পাঠিয়েছে। ওল্ড কোহলার একজন গাড়ি চালককে টাকা দিয়ে ক্লাইন মোরেত্তির মেইল বক্সে চিঠিটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল। জরুরি সময় যোগাযোগের জন্য ক্লাইন মোরেত্তি আর ওল্ড কোহলারের মধ্যে এটাই ছিল ঠিক করা উপায়। ক্লাইন মোরেত্তি ভেবেছিল যে ওল্ড কোহলার যেহেতু খুব বেশি পড়ালেখা জানে না, তাই হয়তো কিছু ছোটখাটো সংকেত দিয়ে জানাবে কোথায় দেখা করতে হবে। কিন্তু চিঠিটা খোলার পর ক্লাইন মোরেত্তি অবাক হয়ে দেখল সেখানে খুব সুন্দর হাতের লেখায় সবকিছু লেখা আছে। একবার চোখ বুলিয়েই ক্লাইন মোরেত্তি বুঝতে পারল এই লেখাগুলো ডেইজির হাতের লেখা। ক্লাইন মোরেত্তি নিশ্চিত হল যে ডেইজি ওল্ড কোহলারকে চিঠিটা লিখে দিয়েছে। কাগজটা একদম শুকনো ছিল, হয়তো ওল্ড কোহলার জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য আগে থেকেই কিছু কাগজ কিনে রেখেছিল। ক্লাইন মোরেত্তি ড্রয়িং রুমের দরজা খুলে ভেতরে ঢুকল এবং চিঠিটা পড়তে শুরু করল। ক্লাইন মোরেত্তি নিজের হ্যাট আর লাঠিটা দেওয়ালে ঠেকিয়ে রাখল। ক্লাইন মোরেত্তি তার ওভারকোটটা খুলল না, কারণ ঘরের ফায়ারপ্লেস তখনও জ্বালানো হয়নি। নভেম্বরের শুরুর সেই হাড়কাঁপানো শীত ক্লাইন মোরেত্তির শরীরে রীতিমতো কামড় বসিয়ে দিচ্ছিল। চিঠিটা খুব সহজ ভাষায় লেখা ছিল, কারণ ডেইজিও খুব বেশি শব্দ জানত না। ডেইজি চিঠিতে গোয়েন্দা ক্লাইন মোরেত্তিকে তার মহানুভবতা আর উপকারের জন্য ধন্যবাদ জানিয়েছে। ডেইজি জানিয়েছে যে সে নিরাপদে বাড়ি ফিরেছে। শেষে ডেইজি খুব সুন্দর করে অনুরোধ করেছে যে ক্লাইন মোরেত্তি যেন পরের বার ইস্টবরো এলাকায় যাওয়ার সময় ডেইজির সেই শব্দ শেখার বইটা নিয়ে যায়। মেয়েটা কতই না ভদ্র ভেবে ক্লাইন মোরেত্তি মৃদু হাসল। ক্লাইন মোরেত্তি তুড়ি মেরে চিঠিতে আগুন ধরিয়ে দিল এবং কোনো প্রমাণ না রেখেই চিঠিটা পুড়িয়ে ফেলল। ক্লাইন মোরেত্তি সিদ্ধান্ত নিল যে পরদিন সে ইস্টবরো এলাকায় যাবে এবং ডেইজির বইটা দিয়ে আসবে। একই সাথে ওল্ড কোহলারের চিঠির খরচ আর পেন কাগজের দামটাও মিটিয়ে দেবে। সব ভেবে ক্লাইন মোরেত্তি একটা লম্বা শ্বাস ফেলল এবং মনে মনে হাসল। ক্লাইন মোরেত্তি ভাবল, আগে ক্যাপ্টেন অন্যদের খরচের বিল পাশ করত, আর এখন আমি সেটা করছি। সময় নষ্ট না করে ক্লাইন মোরেত্তি আবার বাইরে বেরিয়ে পড়ল এবং সরাসরি কুয়েলা ক্লাবের দিকে রওনা হল। শুক্রবার বিকেলের দিকে ডক্টর অ্যারনকে সাধারণত এই ক্লাবেই পাওয়া যায়। ক্লাইন মোরেত্তি আসলে উইল অসেপ্টিন নামের সেই ছেলেটার ব্যাপারে কথা বলতে চেয়েছিল যে ট্যারোট কার্ড নিয়ে খেলা করত। হিলস্টন বড় এলাকার কুয়েলা ক্লাবে ঢুকে ক্লাইন মোরেত্তি লাল ভেস্ট পরা পরিচারককে বলল, 1 কাপ মার্কুইজ ব্ল্যাক টি আর সাথে কিছু ডেজার্ট নিয়ে এসো। ক্লাইন মোরেত্তি তাকে নির্দেশ দিল সেগুলো যেন বড় হলের কোনায় থাকা একটা সিটে দেওয়া হয়। ক্লাইন মোরেত্তি ইতিমধ্যেই গোল্ডেন ফ্রেমের চশমা পরা গম্ভীর স্বভাবের সার্জন অ্যারনসেরেসকে দেখতে পেয়েছিল। সেখানে ডেইলি অবজারভারের সাংবাদিক মাইক জোসেফও বসেছিল, যার নীল চোখ দুটো খুব উজ্জ্বল। তাদের সাথে বসেছিল আভিজাত্যপূর্ণ ঘোরস্বর শিক্ষক তালিম ডুমন্ট, যাকে প্রায় এই ক্লাবে দেখা যায়। তালিম ডুমন্ট হাসি মুখে উঠে দাঁড়িয়ে বলল, আরে, আমাদের মহান গোয়েন্দা ক্লাইন মোরেত্তি এসে গিয়েছেন। আমরা ঠিক আপনার কথাই বলছিলাম। ক্লাইন মোরেত্তি মজা করে জিজ্ঞেস করল, আমার পেছনে খারাপ কিছু বলছিলেন না তো? মাইক জোসেফ উঠে দাঁড়িয়ে ক্লাইন মোরেত্তির সাথে করমর্দন করল। মাইক জোসেফ বলল, না না, আমি আসলে আপনাকে আবারও হায়ার করতে চাইছি। ক্লাইন মোরেত্তি ডক্টর অ্যারনের দিকে তাকিয়ে একটু মাথা নিচু করে সম্মান জানিয়ে তাদের টেবিলে বসল এবং জিজ্ঞেস করল, এবার কি কাজ? মাইক জোসেফ হেসে বলল, আপনি নিশ্চয়ই খবরের কাগজে পড়েছেন? হিরো ব্যান্ডিট ব্ল্যাক এম্পেরার কাপিমকে খতম করে দিয়েছে এবং তার সব অপরাধ ফাঁস করে দিয়েছে। এটা কত বড় একটা খুশির খবর। মাইক জোসেফ আরও বলল, একজন সাংবাদিক হিসেবে খবরের ব্যাপারে আমাকে খুব সজাগ থাকতে হয়। মাইক জোসেফ জানাল যে সে পুলিশ বিভাগের কাছ থেকে ইস্টবরো এলাকা থেকে উদ্ধার হওয়া মেয়েদের নামের তালিকা জোগাড় করতে চায় এবং তাদের সাক্ষাৎকার নিতে চায়। মাইক জোসেফ চায় খবরের কাগজের পাঠকদের কাছে কাপিমের নিষ্ঠুর আর শয়তানি চেহারাটা তুলে ধরতে। অবশ্যই ভিকটিমদের পরিচয় গোপন রাখা হবে। মাইক জোসেফ তার গলার স্বর নিচু করে বলল, আমার আরও একটা গোপন উদ্দেশ্য আছে। মাইক জোসেফ জানাল যে সে আসলে জানতে চায় এই মেয়েগুলো বা তাদের পরিবার কোনো বিশেষ বন্ধুর কথা জানে কিনা। হয়তো তাদের মাধ্যমেই হিরো ব্যান্ডিট ব্ল্যাক এম্পেররের কোনো খোঁজ পাওয়া যেতে পারে। ক্লাইন মোরেত্তি মনে মনে ভাবল যে মাইক জোসেফ আসলে একদম সঠিক মানুষের কাছেই এসেছে। ক্লাইন মোরেত্তি মৃদু হেসে বলল, ইস্টবরো এলাকার কাজে আমরা আগেও একসাথে ছিলাম, আমাদের মধ্যে যথেষ্ট বিশ্বাস আছে, তাই না বলার কোনো কারণ নেই। মাইক জোসেফ হাত বাড়িয়ে দিয়ে বলল, আশা করি আমাদের এই পার্টনারশিপ খুব ভালো হবে। মাইক জোসেফ জানাল যে কাজটা তারা পরদিন বা তার পরের দিন থেকে শুরু করবে এবং আগেরবারের মতোই ক্লাইন মোরেত্তি 10 পাউন্ড পারিশ্রমিক পাবে। সেই সময় ডক্টর অ্যারন, যে এতক্ষণ পাশে বসে সব শুনছিল, বলে উঠল, শার্লক, আমিও আপনাকে হায়ার করতে চাই।
আজ সন্ধ্যায় বা ডিনারের পরে। ক্লাইন মোরেত্তি বেশ মজা পেল এটা ভেবে যে ইদানিং তার কাজের চাহিদা বেশ বাড়ছে। ক্লাইন মোরেত্তি হাসিমুখে জিজ্ঞেস করল, মাইক জোসেফের কাজের সাথে আপনারটা ঝামেলা করবে না তো? ডক্টর অ্যারন মাথা নেড়ে বলল, না, একদমই না। ডক্টর অ্যারন জানালো যে ইদানিং তার ভাগ্য বেশ ভালো যাচ্ছে, তাই তার সন্দেহ হচ্ছে আগের সেই খারাপ সময়টা হয়তো ওই ছোট ছেলের উইল অসেপ্টিনের উল্টো হয়ে থাকা হুইল অফ ফরচুন কার্ডের কারণে হয়েছিল। ডক্টর অ্যারন খুব দুশ্চিন্তায় ছিল, কারণ সে ছেলেটার সাথে সবসময় ভালো ব্যবহার করেছিল। তবুও ছেলেটা কেন এমন করল তা সে বুঝতে পারছিল না। ডক্টর অ্যারন চায় ছেলেটার বাড়িতে গিয়ে একবার দেখা করতে এবং নিশ্চিত হতে যে সে কাজটা ইচ্ছা করে করেনি। কিন্তু ডক্টর অ্যারনের মনে একটু ভয় কাজ করছে যে আবারও তেমন কিছু ঘটে কিনা। তাই সে চায় ক্লাইন মোরেত্তি যেন আজ রাতের জন্য তার নিরাপত্তার দায়িত্ব নেয়। ক্লাইন মোরেত্তি মনে মনে খুব খুশি হল, কারণ সে নিজেও তো এটাই করতে চেয়েছিল। ক্লাইন মোরেত্তি ভাবল, অসম্ভবের সাথে লড়াই করে আর একের পর এক ভালো কাজ করে আমার ভাগ্যও তো মনে হচ্ছে খুব ভালো হয়ে যাচ্ছে। ক্লাইন মোরেত্তি মনে মনে প্রশ্ন করল, আমি কি আসলেই তবে কিং অফ ইয়েলো অ্যান্ড ব্ল্যাক হয়ে যাচ্ছি, যে সৌভাগ্যের অধিপতি? ক্লাইন মোরেত্তি মুখে গাম্ভীর্য ধরে রেখে হাসি মুখে বলল, কোনো সমস্যা নেই, পারিশ্রমিকের ব্যাপারে আমরা কথা বলে নিতে পারি। সিটি অফ সিলভার। ডেরিক বার্গ আবারও সেই 12টা বৃত্তওয়ালা স্বচ্ছ কৃমিটা পরীক্ষা করে দেখল, যেটা ছিল আমনের অবতারের অবশিষ্টাংশ। ডেরিক বার্গ প্রথমে মিস্টার ফুলকে জিজ্ঞেস করতে চেয়েছিল এটা আসলে কি, কিন্তু একবার সাহায্য নেওয়ার পর আবারও তাকে বিরক্ত করতে ডেরিক বার্গের সংকোচ হচ্ছিল। ডেরিক বার্গ ভাবল পরের ট্যারোট ক্লাবের মিটিংয়ে সে এটা সবাইকে দেখাবে এবং মিস্টার হ্যাংডম্যান আর মিস জাস্টিসের কাছে সাহায্য চাইবে। কৃমিটা লুকিয়ে রাখার সময় ডেরিক বার্গের হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। শেফার্ড এল্ডার লোভিয়ার নেতৃত্বে যে দলটি অপশক্তি ফলেন ক্রিয়েটারের আংশিক ধ্বংস হয়ে যাওয়া মন্দিরটি তল্লাশি করতে গিয়েছিল, তাদের ফেরার সময় হয়ে গিয়েছে। সেই মন্দিরটি সিটি অফ সিলভার থেকে খুব বেশি দূরে ছিল না এবং এমন একদিকে ছিল যেখানে আগে কেউ কখনো যায়নি। ডেরিক বার্গ ঠিক করল সে নিজে গিয়ে একবার দেখে আসবে, কারণ সেই অভিযাত্রী দলে ডেরিক বার্গের পরিচিত অনেকেই ছিল।